দেবজ্যোতি ব্যানার্জির কাহিনী ভয়ঙ্কর রাত। পোস্টার ডিজাইন, স্পেশাল এফেক্ট ও আবহে দেবজ্যোতি। বিভিন্ন চরিত্রে অভিনয় করছে দেবজ্যোতি ও নন্দিতা। এমন গল্প আরও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন আজকের ভয়ের গল্প, দেবজ্যোতি ব্যানার্জির কাহিনী ভয়ঙ্কর রাত। আমার মামাতো ভাই দিল্লিতে থাকে। সে আমাকে প্রায়শই ওর বাড়িতে যাবার জন্য আমন্ত্রণ জানাতো। পড়াশোনা চলাকালীন আমরা একসাথেই দিল্লি ইউনিভার্সিটি থেকে অনার্স পাশ করি। কলেজে মামাতো ভাই আর আমার ডিপার্টমেন্ট আলাদা হলেও আমাদের দুজনকার বন্ধুত্ব খুব ভালো ছিল। ভাগ্যক্রমে এখন চাকরির সুবাদে আমরা দুজনেই দিল্লিতে থাকি। তবে দিল্লিতে ওর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই। মামাতো ভাই চাকরি পাবার পর বিয়ে করেছে, তবে আমি এখনো বিয়ে করিনি। আমি এখনো পুরোপুরি সিঙ্গেল। তবে হয়তো খুব শীঘ্রই 4 হাত এক হতে পারে। মামাতো ভাইয়ের বারবার অনুরোধের জন্য আমি অফিস থেকে 3 দিনেকের ছুটি নিয়ে নিলাম। আমি মামাতো ভাইকে ফোনে বললাম কাল ওদের বাড়ি যাচ্ছি। মামাতো ভাই কথাটা শুনে রীতিমতো বেশ আনন্দিত হলো। পরের দিন সকালে প্ল্যান মতো সব ঠিকঠাক করে জিনিসপত্র গুছিয়ে নিলাম। সন্ধেবেলায় রওনা হব। সেই মতো ড্রাইভারকে সব ঠিকঠাকভাবে বুঝিয়ে দিলাম। সন্ধ্যার খাওয়া সেরে বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় মা যথারীতি সাবধানতা বানিয়ে দিতে লাগলো, সাথে একটা তাবিজও দিল। আমি তো এইসব দেখে অবাক। আমি বললাম, আরে মা, তুমি সেই আগেকার দিনেরই মানুষ রয়ে গেলে। আর এইসব তাবিজ মাদুলি এইসবে কেউ বিশ্বাস করে নাকি? এইসব জিনিসগুলো তোমাদের ওই অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে না প্রশ্রয় দেয়। আর তুমি কি না সেই তা। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি করি। নে, তুই এটা হাতে বেঁধে নে। আর কি করা যায়? যথারীতি মায়ের হুকুম মেনে মাদুরিটা হাতে পরে নিলাম। এবার আমি আর ড্রাইভার জীবন গাড়িতে উঠে পড়লাম। ঘড়িতে তখন রাত 8টা বাজে। শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। এমনিতেই অমাবস্যার রাত। চারিদিকে গাঢ় নিকষ কালো অন্ধকার। গাড়ির হেডলাইটে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে একেবারেই ভয়ানক লাগছে। ড্রাইভারের পাশের সিটেই আমি বসেছিলাম। পুরো গাড়িটায় আমি আর জীবন ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে ওর সাথে কথা হচ্ছে আর গাড়ি 100 থেকে 120 কিলোমিটার বেগে ছুটে চলেছে। ঠিক এমন সময় আমার ফোনটা বেজে উঠল। আমি পকেট থেকে ফোনটা বার করে দেখলাম মা ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো বলতেই মা জিজ্ঞাসা করলো, একা যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? আরে না না, কোনো অসুবিধা হচ্ছে না। তুমি চিন্তা করো না, আমি পৌঁছেই তোমাকে ফোন করে নেব। এই বলে ফোনটা রেখে দিলাম। জীবন কিছুক্ষণ পর একটা গান চালালো। গানটা আমার খুব পছন্দের। গান শুনতে শুনতে কখন যে চোখে ঘুম নেমে এসেছিল জানি না। হঠাৎ করে জীবন এমনভাবে গাড়ির ব্রেকটা মারল যেন পুরো গাড়িটা উল্টে যাবার জোগাড়। আমি জীবনকে ধমক দিয়ে বললাম, এই, এটা কি করলে জীবন? এত জোরে কি কেউ কখনো গাড়ির ব্রেক মারে নাকি? আমার কোনো দোষ নেই স্যার, এই ওনার দোষ। ওনার জন্যই তো জোরে ব্রেক মারতে হলো। আমি আস্তে আস্তে গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি 21 থেকে 22 বছরের একটা মেয়ে একটা বাচ্চাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। ঘড়িতে তখন রাত 12টা বাজে। মেয়েটির পরনে সাদা শাড়ি। শাড়ির আঁচল মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলোভাবে হাওয়ায় উড়ছে। আমি গাড়ির বাইরে বেরিয়ে এসে বললাম, কি ব্যাপার? আপনি এত রাতে এই শুনশান রাস্তায় একটা বাচ্চা কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? আমার প্রশ্ন শুনে মেয়েটা কান্না ভেজা কণ্ঠে বলল,
আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমি কোনো রকমে ওদের ওখান থেকে পালিয়ে এসেছি। সামনেই আমার শ্বশুর বাড়ি, দয়া করে আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন। দেখুন, আপনি রাস্তা থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। এই কথা বলতেই মেয়েটা আমার পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। ওদিক থেকে জীবন বলল, আমাদের গাড়ির পিছনের সিট তো খালি পড়ে আছে, আমরা না হয় ওকে এই বিপদ থেকে একটু সাহায্য করি। আর সামনেই তো ওর শ্বশুর বাড়ি, আমরা ওখানেই না হয় ওকে নামিয়ে দেবো। কি বলছেন স্যার, বলুন। জীবনের কথা শুনে মেয়েটাকে আমি গাড়িতে উঠতে বললাম। মেয়েটা বাচ্চাটাকে কোলে করে নিয়ে গাড়ির পিছনের সিটে গিয়ে উঠে বসল। এরপর জীবন গাড়ি স্টার্ট করে দিল। কিছুক্ষণ পরে গাড়ির ভিতরে আমার আর জীবনের কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। একটা চাপা কটু ও বিশ্রী আঁশটে গন্ধে গাড়ির ভেতরটা যেন ম ম করছে। আমরা আর থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে গাড়ির জানালাগুলো খুলে দিলাম। জীবন গাড়িটাকে রাস্তার ধারে দাঁড় করালো। হঠাৎ আমাদের দুজনের কানে একটা অদ্ভুত শব্দ এলো। মনে হচ্ছে কেউ যেন কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমরা ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলাম। শব্দটা আসছে গাড়ির পিছনের সিট থেকে। আমি আর জীবন একটু ভয়ে ভয়ে গাড়ির পিছনের সিটের দিকে তাকালাম। তারপর আমরা যা দেখলাম তাতে আমাদের পায়ের নিচের মাটি সরে গেল। আমরা আমাদের নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। আমরা যে মেয়েটাকে গাড়িতে তুলেছিলাম সেই মেয়েটা এখন একটা ভয়ানক দানবে পরিণত হয়েছে। সেই দানবটার বড় বড় হাত, আর সেই হাতে ধারালো বড় বড় নখ। চোখগুলো একেবারে টকটকে লাল, যেন কোনো আগুনের গোলা। ঠোঁট থেকে লাল রক্তের লালা ঝরছে। সারা শরীরে শ্যাওলা জাতীয় থকথকে একটা কি যেন পদার্থ লেগে রয়েছে। সে এক বীভৎস রূপ। আমি দেখলাম দানবটা সেই ছোট্ট বাচ্চাটার শরীর থেকে মাংসগুলোকে পরম তৃপ্তিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। দৃশ্যটা এতই ভয়ঙ্কর, সেটা বলে বোঝানো যাবে না। এই দৃশ্য দেখে আমরা দুজনে প্রচণ্ড ঘামতে শুরু করলাম। আমার গলা থেকে যেন কোনো আওয়াজই বেরোলো না। হাত পা যেন অবশ হয়ে গেছে। জীবন এই সব কিছু দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেল। আমি যে এতক্ষণ ধরে দানবটাকে দেখছিলাম সেটা এখনো সে খেয়াল করেনি। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, আমার মাথা কাজ করছিল না। আমি আরেকবার দানবটার দিকে তাকালাম। এবার দানবটা লাল লাল চোখে আমার দিকে দেখে। তার বীভৎস লালা জড়ানো চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। একটু একটু করে সে আমার দিকে এগিয়ে আসছে। তখন তার ঠোঁটে একটা পৈশাচিক হাসি বিরাজ করছে। যখন দানবটা আমার অনেক কাছে চলে আসলো, তখন আমি দুই হাত দিয়ে আমার মুখ ঢাকলাম। আর ঠিক তখনই মায়ের দেওয়া সেই তাবিজটা থেকে একটা তীব্র নীল আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। নীল আলোর প্রভাবে সেই দানবটা আমার থেকে অনেকটা দূরে সরে গেল। তারপর যা ঘটল তা অতি ভয়ঙ্কর। নীল আলোর প্রভাবে দানবের সারা শরীর থেকে মাংসগুলো ঝরে পড়তে শুরু করলো। দানবটা একটা প্রচণ্ড হাড় হিম করা চিৎকার করে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি দানবটার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে চায়। এবার দানবটা আরও একটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল। আমি দেখলাম দানবটার শরীরটা মাঝখান থেকে দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে।
সে এক ভয়ঙ্কর হাড় হিম করা দৃশ্য, যা আমি কোনো দিন ভুলব না। এরপর দানবের সারা শরীরটা আগুনে পুড়ে ধুলোর মতো বাতাসে মিশে গেল। ঘটনাটা ঘটার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুমটা ভাঙল জীবনের কণ্ঠস্বরে। জীবন বলল, স্যার এই উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। আমি বাইরে চারিদিকে তাকালাম। সকালের সূর্যের প্রথম কিরণ চারিদিক আলোকিত করে তুলেছে। ঘুম থেকে উঠতেই জীবন কালকের সেই দানবটার কথা জিজ্ঞাসা করল। আমি বললাম, তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে তার ঠিক পরে আমিও অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তাই কালকের ঘটনার ব্যাপারে আমার আর কিছুই মনে নেই। কালকের রাতের বাদবাকি ঘটনাটা আমি আর জীবনকে বললাম না। প্রায় সকাল 7টা নাগাদ আমি আমার মামাতো ভাইয়ের বাড়িতে পৌঁছালাম। মামাতো ভাই আমাকে দেখে জিজ্ঞাসা করল, কিরে, কাল রাতে তো তোর আসার কথা ছিল, তোর আসতে এত দেরি হলো কেন? কথাটা শুনে আমি আর জীবন কালকের রাত্রের ঘটনাটা সব খুলে বললাম। আমার মামাতো ভাই ঘটনাটা শুনে একটু গম্ভীর গলায় বলল, তোরা যে হাইওয়ে দিয়ে কাল রাত্রে আসছিলিস, সেই হাইওয়েতে প্রায় বছর 3 আগে একটা 21 থেকে 22 বছরের মেয়েকে তার বাচ্চা সমেত কতগুলো লোক মিলে কুপিয়ে খুন করে তার লাশটাকে পাশের একটা নদীতে ফেলে দিয়েছিল। তখন থেকেই ওই হাইওয়েতে ওই মেয়েটার আত্মা ঘুরে বেড়ায়। সেই জন্য ওই হাইওয়ে দিয়ে রাত্রি 10টা পরে কেউ যায় না। তোরা ওই হাইওয়ে সম্পর্কে জানতিস না, যার জন্য তোদের সাথে এরকম ঘটনা ঘটেছে। মামাতো ভাইয়ের কথা শুনে আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। তাহলে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম গল্প নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে থাকা অল অপশানে ক্লিক করে দেবেন। নিজে তো শুনছেনই, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরও জানান আমাদের গল্পের কথা, যাতে তারাও উপভোগ করতে পারে আমাদের প্রতিটি গল্প। আজকের মতো এতটুকুই। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন গল্পে। ততক্ষণ স্টে টিউনড অ্যান্ড ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। ভালো থাকবেন। শুভরাত্রি।